হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো বলো সবাই? আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টরের নেক্সট ক্লাস করব। ভেক্টর থেকে দুটো ক্লাস হয়েছে, খুব বেশি ক্লাস হয়নি, যার জন্য এক্সট্রিমলি সরি। একটু প্রবলেম হচ্ছে কি এই সেটআপের জন্য একটু প্রবলেম হচ্ছিল, লাইট কন্ডিশন বলো তো যাই বলো, তো যার জন্য ক্লাসগুলো একটু ইরেগুলার আসছিল। আহ, চেষ্টা করব আর ইরেগুলার ক্লাস না নিয়ে আসার, একদম রেগুলার যাতে ক্লাস আসে সেই চেষ্টা রাখার। আর হ্যাঁ, ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্য আমি একটা ক্লাস নোট বানিয়েছি। আমি জানি না যে ক্লাস 11-এর স্টুডেন্টরা সেটা দেখেছো কিনা। তো তোমাদেরও এরকম আমি একটা ক্লাস নোট বানিয়েছি। আমি একটা শর্টস আপলোড করে দেবো। কিভাবে তোমরা সেই ক্লাস নোটটা পাবে, কত প্রাইস? প্রাইস খুবই কম, একদম খুবই কম, মানে তোমরা ভাবতেও পারবে না, ঠিক আছে, কতটা কম। তো সেই প্রাইসে এই পিডিএফটা দেওয়া হবে। আর যারা অফলাইন স্টুডেন্টস আছো তাদেরকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো এটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, ওই ক্লাস নোটটার কথা। ক্লাস নোট না, এটা ফর্মুলা বুক। ক্লাস নোট বলা ভুল, এটা ফর্মুলা বুক। ওকে, তো অনেকটাই হেল্পফুল হবে আশা করি। তো চলো শুরু করি আজকের ক্লাস। ভেক্টর, ভেক্টরের আমরা কি কি পড়েছিলাম একটু ক্লিয়ার করে দিই। দেখো, আগের ক্লাসে যারা ছিলে, অর্থাৎ আগের ক্লাসগুলো যারা করেছো, সেখান থেকে কি কি করেছিলাম দেখো। ভেক্টরের আমরা পড়েছিলাম রেজাল্ট্যান্ট, অর্থাৎ লব্ধি ভেক্টর কি জিনিস সেটা জেনেছিলাম। ওকে, আর এই লব্ধি বের করার দুটো সূত্র জেনেছিলাম, কি বলতো? একটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম, কিন্তু সামান্তরিক সূত্রের সম্পর্কে আমরা বিস্তারিত কিছু জানিনি। আর একটা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিক সূত্র, মানে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আর একটা হয় সেটা হচ্ছে বহুভুজ সূত্র। তো বহুভুজ সূত্রটা আমি পরে তোমাদেরকে সেটা শেখাবো। আগে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র পড়ি, আর তারপরে ভেক্টর গুণফল শিখবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, লব্ধি মানে কি বলেছিলাম? লব্ধি মানে যোগফল। সিম্পলি ভেক্টরের যোগফলকে আমরা লব্ধি বলি, ঠিক আছে? তো লব্ধি বের করার ত্রিভুজ সূত্র আমরা কমপ্লিট করেছিলাম। এবার সামান্তরিক সূত্র কি বলছে ভালো করে বুঝতে হবে। বলছে একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু, যদি দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে তাহলে তাদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ লব্ধিকে সূচিত করবে। তাদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ লব্ধিকে সূচিত করবে। তার জন্য আমাকে এই সামান্তরিকটাকে আগে কমপ্লিট করে দিতে হবে। এইটাকে আমি সামান্তরিকটাকে কমপ্লিট করে দিলাম, ঠিক আছে? তাহলে কর্ণ কোনটা হবে? তো কর্ণ হবে কিন্তু এই লব্ধিটা। এই লব্ধি হচ্ছে, ঠিক আছে, মানে লব্ধি হচ্ছে এই কর্ণটা। বুঝে গেল? তাহলে এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এই কর্ণ হচ্ছে এ প্লাস বি। স্যার এ প্লাস বিটা কি? এ প্লাস বি হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর। লব্ধি মানে কি স্যার? লব্ধি মানে যোগ, আর কিচ্ছু না, ঠিক আছে? লব্ধি মানে হচ্ছে যোগ। তাহলে রেজাল্ট্যান্ট, ইংরাজিতে বলে রেজাল্ট্যান্ট, এইটা কি? এ প্লাস বি হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্ট বা লব্ধি ভেক্টর। আচ্ছা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? আমি ধরে নিলাম অ্যাঙ্গেল ছিল আলফা। তাহলে স্যার এই লব্ধি ভেক্টরের মান কত হবে? আমি যদি ধরে নিই যে লব্ধি ভেক্টরটা সি, তাহলে আমি বলতে পারি যে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। নো প্রবলেম স্যার। ওকে, তাহলে স্যার এই সি এর মান কি হবে? সি এর মান হবে সি ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, ঠিক আছে? স্যার সামান্তরিক সূত্র যখন শিখলাম, তাহলে কি লব্ধি ভেক্টরের মানও পাল্টে যাবে? ত্রিভুজ সূত্রের মতো হবে না? একদমই তা নয়। ত্রিভুজ সূত্রে তুমি দেখো এই মানটাই পেয়েছিলে লব্ধির, তাহলে এখানেও লব্ধির মান একই থাকবে। এই লব্ধির মান কোনোদিন ভুলবে না, যতদিন ফিজিক্স পড়বে এইটা মনে রাখতে হবে, ঠিক আছে? লব্ধি ভেক্টরের মান। আচ্ছা, এবার আমি একটা কথা বলি। দেখো, এইটা তো আমরা শিখলাম ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই কোথায় হবে? আমি একটা বাস্তবিক ক্ষেত্রে দেখাই। ধরে নাও এখানে একটা বক্স রাখা আছে। এই বক্সটাকে তুমি টানছো এই দিক দিয়ে, তোমার বন্ধু টানছে এই দিক দিয়ে, তুমি টানছো ওই কত বলে 5 নিউটন বলে, তোমার বন্ধু টানছে 10 নিউটন বলে। তো আমি যদি এই সামান্তরিকটাকে কমপ্লিট করে দিই, সামান্তরিক তো হচ্ছে না ভাই, বেঁকে যাচ্ছে, এই এই এই, ঠিক আছে। আমি যদি এই সামান্তরিকটাকে কমপ্লিট করে দিই, তাহলে এই বক্সটা কোন দিকে এগিয়ে যাবে জানো? এই বক্সটা এগিয়ে যাবে এই সামান্তরিকের কর্ণ বরাবর। এইটাই তো লব্ধি, এইটাই লব্ধি। যদি দুটো ভেক্টর কোনো বিন্দুতে কাজ করে, তাহলে
ওই সামান্তরিকের আমি যদি ওই দুটো ভেক্টর দিয়ে একটা সামান্তরিক অঙ্কন করতে পারি, তাহলে ওই সামান্তরিকের কর্ণ হচ্ছে এদের দুজনার যোগফল। তার মানে ওই বক্সটা ফাইনালি এই দিক বরাবর এগিয়ে যাবে। ঠিক আছে, এই দিক বরাবর এগিয়ে যাবে। আমি জানি না যে এদের মধ্যে অ্যাঙ্গেল কত। যদি বলে দিত যে এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে ও কত বলে এগিয়ে যেত? যদি এফ বলে এগিয়ে যেত, তাহলে এফ এর মান কত হতো জানো? তখন এফ এর মান হতো রুট আন্ডার, শিখেছি স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। তার মানে এখানে কি বলবো, 5 স্কোয়ার মানে 25, 10 স্কোয়ার মানে 100, 2 গণিত 5 গণিত 10 ইন্টু কস 60 ডিগ্রি। স্যার কস 60 তো হাফ, তাহলে কত হতো? 25 প্লাস 100, 100, ঠিক আছে, প্লাস দেখো 2 × 5 × 10 ইন্টু কস 60 মানে হচ্ছে গিয়ে হাফ। তাহলে এইদিকে 2 কেটে দিতাম, 2 কেটে দিতাম, তাহলে ফাইনালি কি দাঁড়াতো বলো? ফাইনালি দাঁড়াতো 125, 125 প্লাস 5 10 50। তাহলে 125 প্লাস 50 মানে 175 নিউটন। তাহলে 175 নিউটন হয়ে যেত লব্ধি বল। বলো ক্লিয়ার? এইভাবে লব্ধি বের করতে হয়। ঠিক আছে, যদি দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল বলে দেয় আর দুটো ভেক্টরের মান বলে দেয়, তাহলে আমি ইজিলি লব্ধি বের করতে পারবো। তোমরা ক্লাস 9-এ এই লব্ধি রিলেটেড আর একটা প্রবলেম করেছিলে, যে পাখি আকাশে ওড়ে, এটা সামান্তরিক সূত্র দিয়ে ব্যাখ্যা করো। তো পাখি যখন আকাশে ওড়ে তখন কি করে? সে ডানা দিয়ে বায়ুমণ্ডলের উপরে বল প্রয়োগ করে। ঠিক আছে, বায়ুমণ্ডলের উপরে যখন ডানা দিয়ে বল প্রয়োগ করে, বায়ুমণ্ডলের উপরে পাখি বল প্রয়োগ করছে, তখন বায়ুমণ্ডল তো পাখির উপরে উল্টো দিকে বল প্রয়োগ করবে, ঠিক কি না? কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। তোমরা এখানেও সেটা পড়বে। তাহলে একটা কথা বলো, তুমি যদি এইটা কোনোভাবে সামান্তরিকটাকে কমপ্লিট করতে পারতে, তাহলে এইটা হয়ে যেত কি? লব্ধি। তার মানে বায়ুমণ্ডল পাখির ডানার ওপর এই দিকে বল প্রয়োগ করছে, আবার এই দিকে বল প্রয়োগ করছে, যার ফলে ওই পাখিটা লব্ধি বরাবর ওপরের দিকে সাই 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 করে গিয়ে চলে যাচ্ছে। এই তো সামান্তরিক সূত্রের প্রয়োগ, ঠিক কি না? বোঝা গেল কি বললাম? ওকে, আচ্ছা, এখান থেকে আমি আর একটা কথা বলবো, যে স্যার সবই বুঝলাম, নো প্রবলেম স্যার। এবার লব্ধি ভেক্টরের মান তো এইটা, তাহলে লব্ধি ভেক্টরের দিক কোনটা? লব্ধি ভেক্টর যদি প্রথম ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে আমরা কি পড়েছিলাম? যে ট্যান থিটা ইকুয়াল টু, যার সঙ্গে অ্যাঙ্গেল করবে তাকে নেব না, উল্টোটাকে নেব। তার মানে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা ভুলবে না, এটা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে কাজে লাগবে। আই থিঙ্ক দ্যাট ক্লিয়ার তোমাদের কাছে পুরো ব্যাপারটা। ওকে, এইবার আমরা কয়েকটা স্পেশাল কেস সলভ করব। ঠিক আছে, স্পেশাল কেস সলভ করব। তাহলে ফর্মুলা কটা পেলাম? এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। আমি এই যে ফর্মুলাগুলোর নিচে দাগ দিয়ে দেবো, যেগুলো বলে দেব, শুধু সেইগুলো যদি মনে রাখতে পারো, তাহলে এমসিকিউ সব সলভ করতে পারবে। ওকে, তো চলো নেক্সট। এইবার স্পেশাল কেস, যারা এই ক্লাসটা আগে করনি বা যারা ভেক্টর সম্পর্কে তেমন কিছু জানো না, খাতা পেন নিয়ে বসে ক্লাসটা করবে। ওকে, অবশ্যই খাতা পেন নিয়ে বসে ক্লাসগুলো করবে। দেখো স্পেশাল কেস 1 নাম্বার। দেখো বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, হতেই পারে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, একটা হতেই পারে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, হতেই পারে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো তখন লব্ধি কি কি হবে সেটা আমরা পড়ব। দেখো যদি দেখি যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে কি হবে? তার মানে এই দিকে একটা ভেক্টর কাজ করছে, আবার এই দিকেই আর একটা ভেক্টর কাজ করছে, এই দিকেই এ কাজ করছে, এই দিকেই বি কাজ করছে। স্যার কখন হবে? এরকম কি হতে পারে? অবশ্যই এরকম হতে পারে। কখন হবে দেখবে। মনে করো এখানে একটা বক্স আছে, ঠিক আছে, তুমি এই দিকে টানছো, তোমার এক বন্ধু একই দড়িতে এই দিকে টানছে, তাহলে তুমি F1 বলে টানছো, তোমার বন্ধু F2 বলে টানছে। এর মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এই বক্সটা কোন দিকে এগিয়ে যাবে? স্যার দুজনাই যেহেতু একই দড়িতে টান দিচ্ছি, তাহলে এই দিকেই এগিয়ে আসবে, অন্য কোনো দিকে বক্সটা এগিয়ে যাবে না। ঠিক,
এবার সেটা ম্যাথমেটিক্যালি আমাদেরকে এখানে দেখব, আর এর মান বের করব। এই দুটো বল যোগ করে কত হবে স্যার? এটা একদম ইজি। যদি একটা 5 নিউটন হয় আর একটা 2 নিউটন হয়, তাহলে 5 আর 2 7 নিউটন ইজিলি যোগ হয়ে যাবে। ঠিক, একদম ইজিলি যোগ হয়ে যাবে। সেটা ফর্মুলা থেকে দেখাতে পারবে? সেটা দেখাবো, দেখো। যদি থিটা ইকুয়াল টু 0 হয়, দেন লব্ধি লব্ধি সি ইকুয়াল টু ফর্মুলা আগে লিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। বেশ, তাহলে এখানে থিটা না লিখে আলফাও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আমি যেহেতু এখানে আলফা লিখেছি তাই আলফা লিখলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস শুধু 2ab। কেন 2ab গো? কারণ cos 0 1, এখানে cos আলফা মানে cos 0, দ্যাট ইজ ইকুয়ালস টু 1, সেই জন্য শুধুমাত্র 2ab। তাহলে এটা হয়ে যাবে রুট আন্ডার a প্লাস বি তার স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু a প্লাস বি। ঠিক আছে? তাহলে যদি মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তাহলে সিম্পলি যোগ হয়ে যাবে শুধু a প্লাস বি। ঠিক আছে? ওকে, এবার নেক্সট দেখি, যদি আলফা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তখন কি কেস হবে? 90 ডিগ্রি হলে তখন কি কেস হবে দেখি। দেখো, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে সেক্ষেত্রে তুমি লিখবে যে সি ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab গণিত 0। কেন 0? কারণ cos 90 0। তাহলে যদি এটা 0 হয়ে যায়, ফাইনালি কি হবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া মানে, আমি ছবিটা একটু আঁকার চেষ্টা করি। তার মানে এই দিকে হচ্ছে এ ভেক্টর আর এই দিকে হচ্ছে বি ভেক্টর। তাহলে যদি এ ভেক্টর আর বি ভেক্টর হয়, তাহলে আমি সামান্তরিকটাকে কমপ্লিট করে দিলাম। দেখো, আয়তক্ষেত্রও কিন্তু একটা সামান্তরিক, জানো তো? আয়তক্ষেত্রও কিন্তু একটা সামান্তরিক। তো মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি যেহেতু নিতে বলেছে, তো 90 ডিগ্রি হয়ে গেল। তো 90 ডিগ্রি হয়ে গেলে তুমি কর্ণটাকে কি বলো? স্যার, কর্ণটাকে আমি তখন বলি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ এই যে ত্রিভুজটা আমরা পেয়ে যাই, সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমি কি এখানে উল্টো কোনো কথা বলেছি? ভেক্টরের লব্ধির ফর্মুলা দিয়ে তো তাই এলো। বোঝা গেল কি বললাম? লব্ধির ফর্মুলা দিয়ে তো তাই এলো। আচ্ছা, নেক্সট স্যার, এবার 3 নম্বর কেসে যদি আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, তখন কি হবে স্যার? আলফা যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে? তখন হবে সি ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180। cos 180 ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে? তো cos 180 -1 যদি আমি বসিয়ে দিই, তাহলে ফাইনালি পেয়ে যাব, দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তার মানে রুট আন্ডার এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি। ব্যাপারটা কেমন স্যার? 180 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়ার মানেটা একটুখানি বুঝে নিই। মানে হচ্ছে, এখানে একটা বক্স আছে, তুমি এই দিকে টানছো আর তোমার বন্ধু টানছে ঠিক এই দিকে। দুজনা যদি বিপরীত দিকে টানো, তাহলে এই দুটো বলের মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? এইটা তো স্যার 180 ডিগ্রি। তো আমি এই দিকে টানছি আর একজন ওই দিকে টানছে দড়ি টানাটানি খেলাতে, তাহলে মাঝের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে বলো তো বাবা, যে মোট বল কত কাজ করছে? বা ওই একটা বক্স আছে, ওই বক্সটাকে আমি এই দিকে টানছি আর তোমার এক বন্ধু ওই দিকে টানছে। ঠিক আছে? তাহলে বলো তো যে ওই বক্সটার ওপর নেট কত বল কাজ করছে, মোট বল কত কাজ করছে? যে স্যার, এইটা যদি 7 নিউটন হয়, এইটা যদি 7 নিউটন হয়, এইটা যদি 5 নিউটন হয়, তাহলে মোট বল যেটা কাজ করছে স্যার 7 - 5, তার মানে 2 নিউটন স্যার। 2 নিউটন বল কাজ করছে। তো এখানে তো তাই এসছে, এখানে কি আলাদা করে কিছু এসছে? এখানে আলাদা করে কিছু আসেনি। তাহলে বোঝা গেল? ঠিক আছে কি বললাম? কঠিন কিন্তু কিচ্ছু না, সব সহজ, কঠিন কিচ্ছু নেই। বেশ, এবার দেখো, এবার কি করব আমরা? এবার অবস্থান ভেক্টর বের করব। এবার আমরা অবস্থান ভেক্টর বের করব। কি করে বের করব দেখি? অবস্থান ভেক্টর, তার আগে একক ভেক্টর কি সেটা আমি একটুখানি বলি। একক ভেক্টর, দেখো, যে কোনো ভেক্টরকে আমরা লিখি কি রকম করে? এরকম করে, এ, তাই তো? তো ভেক্টরের একটা মান আছে, একটা দিক আছে। তো আমি যদি এটাকে ব্রেক করি না, তাহলে এটা এরকম হবে, এ
এন ক্যাপ। এই এটা কি জানো? এটা হচ্ছে মান, আর এই এন ক্যাপ এইটা আসলে দিক নির্দেশ করে। ঠিক আছে স্যার, এন ক্যাপ বা এন হ্যাট কেন দিলেন? এইটা বোঝাই যে এইটা একক ভেক্টর। ঠিক আছে, মাথায় ক্যাপ দেওয়া মানে বোঝাই একক ভেক্টর। কোন দিকে একক ভেক্টর? এ ভেক্টরের দিকে একক ভেক্টর। তাহলে যে কোনো ভেক্টরকে তার মান এবং সেই দিকের একক ভেক্টর দিয়ে লেখা যেতে পারে। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে স্যার একক ভেক্টরের মান কত? একক ভেক্টর নামেই যখন বলছি, তাহলে এন ক্যাপের মান হচ্ছে 1। আমি যদি এন ক্যাপ মড লিখি তাহলে হবে 1। বুঝতে পেরেছো? একক ভেক্টরের মান 1। এটা দিক বোঝানোর জন্য শুধুমাত্র ব্যবহার করা হয়ে থাকে। দেখো, এগুলো নোট করবে, হ্যাঁ অবশ্যই নোট করবে। আমরা ত্রিমাত্রিক জগতে বাস করি। এই দিকটাকে আমরা বলি এক্স অক্ষ, এই দিকটাকে আমরা বলি ওয়াই অক্ষ, এই দিকটাকে আমরা বলি জেড অক্ষ। কখনো এটাকে উল্টো পাল্টাও ধরা যেতে পারে, অসুবিধা কিছু নেই। তো যাই হোক না কেন, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এটা কি স্যার পাল্টাবে না কখনো? না, এটা পাল্টাই না। আমি যদি বলি যে আই ক্যাপ, তোমাকে বুঝে নিতে হবে যে স্যার এক্স অক্ষের কথা বলছে। আমি যদি বলি জে ক্যাপ, তোমাকে বুঝে নিতে হবে স্যার ওয়াই অক্ষের কথা বলছে। যদি বলি কে ক্যাপ, তোমাকে বুঝে নিতে হবে স্যার জেড অক্ষের কথা বলছে। বোঝা গেল কি বললাম?